তখন আরাবিয়ান প্রশ্ন করলো, আপনি বাঙালি ইংলিশে কথা বলেন? মানে এতটা নেগলেক্ট করলো যে বাঙালি ইংলিশে কথা বলে, মানে অবাক না, নেগলেক্ট করলো, বাঙালি আবার ইংলিশে কথা বলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সকল বন্ধুদের জানাচ্ছি আমার সালাম এবং শুভেচ্ছা। তো আজকে বলতে বলতে প্রায় 3 মাসের মতো হয়ে গেল আমরা লকডাউনে আছি। আমরা যে পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতিটা খুবই ভয়াবহ একটা পরিস্থিতি যাচ্ছে আমাদের মাধ্যমে। আমি চাঁদপুর থেকে মোহাম্মদ আতিকুর রহমান, আতিক আমান, সবাই জানেন। তো আমি আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। অবশ্যই বান্ধবীরাও আছে, অনেকে তো বলবে বন্ধু বললেন বান্ধবী বললেন না। তো আজকে আসলে আপনাদের সাথে এইভাবে একটু আসার মূল কারণ হচ্ছে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আমি শেয়ার করব বা কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে কথাগুলো হয়তো বা আপনারা কেউ কেউ পরিচিত আবার কেউ কেউ অপরিচিত। আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আপনারা আপনাদের প্রত্যেকের নিজ থেকে এখন যে অবস্থায় আছেন, সত্যি করে বলেন আপনি আপনার সময়টাকে সৎ কাজে লাগাতে পারছেন? আপনি কি আপনার সময়টাকে ভালোভাবে ব্যয় করতে পারছেন? বা আপনি কি আপনার এই সময়টাকে একটা ভবিষ্যতে ভালো রূপান্তর দেওয়ার মতো কাজে লাগাচ্ছেন? অবশ্যই লাগাচ্ছেন না। কেন লাগাচ্ছেন না এটা আপনি ভালো জানেন, আর লাগাবেন কি না সেটা হয়তো আপনি ভালো জানেন। তারপরে আপনাদের কাছে আসা, অনেকেই শিক্ষার্থী, অনেকেই স্টুডেন্ট, আবার অনেকেই কর্মজীবী আছেন। তা আমি আপনাদের কাছে শুধু কিছু ধারণা তুলে ধরবো, যে ধারণাগুলো হয়তো বা আপনারা একটু বুঝতে পারবেন এখন। প্রথমত হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি প্রতি বছর বাংলাদেশে লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট কমপ্লিট করে স্টুডেন্ট তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয়, এবং বের হওয়ার পর আমরা প্রত্যেকে ভালো করে জানি যত লক্ষ গ্র্যাজুয়েশন বের হয়, প্রায় আনুমানিক ধরা হয় বর্তমান সিচুয়েশনে প্রেক্ষাপটে 5 থেকে 6 বছর একটা সিচুয়েশনের প্রেক্ষাপটে দেখা গেল প্রায় 5 থেকে 6 লক্ষ শিক্ষার্থী গ্র্যাজুয়েশন কমপ্লিট করে প্রতি বছর বের হচ্ছে। কিন্তু তারা যে এই গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট কাজে লেগে ভালো কোনো জব, ভালো কোনো কাজ করবে, এই কাজের সংখ্যা হাতে গোনা গুটি কয়েক। যার কারণে অনেক অনেক শিক্ষার্থী এখনও বেকার, এখনও স্টিল নাও ওই শিক্ষার্থীরা এখনও বেকার আছে, এবং অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে যদি চাকরি পাই। আসলে দুঃখের বিষয় হচ্ছে তারা আদৌ চাকরি পাবে কিনা ভালো আল্লাহ ভালো জানে। আবার অনেকে চেষ্টা করতে করতে পায়, বাট তার সমমূল্যের চাকরি পায় না। মানে সে যতটুকু শ্রম দিয়েছে তার লাইফে, যতটা ইনভেস্ট করে পড়াশোনা করেছে, যতটা কষ্ট শ্রম দিয়েছে, সে অনুযায়ী সে কোনো তার কাজটা পাচ্ছে না। না পাওয়ার মূল কারণ হচ্ছে সে নিজে। কারণ সে এমন কাজ চয়েস করছে যে কাজ তার জন্যই না, যে কাজ তার ভ্যালু সঠিকভাবে দিতে পারবে না। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মাস্টার্স কমপ্লিট করলেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন, আর আপনি চাকরি করতে যাচ্ছেন 10,000, 15,000, 20,000 টাকা চাকরি। আবার এটা করে বলছেন বেশ আছি ভালো আছি। আসলে বেশ আছি ভালো আছি না। আবার অনেকে ফেসবুকে দেখে অনেকেই পোস্ট করে যে মধ্যবিত্তের সবচেয়ে বড় চমৎকার ডায়লগ হচ্ছে, এই তো বেশ আছি ভালো আছি, যা কিছু আছে তা নিয়ে। আসলে এই সমস্ত আবেগময় কথাবার্তা বলে জীবন চালানো যায় না, জীবন চলবেও না কখনো। আপনি আপনার জায়গা থেকে যদি একটু সরে দাঁড়ান, একটু আপনি আপনার ভ্যালুটাকে বুঝতে পারেন বা মূল্যায়ন দিতে শিখেন, তাহলে কিন্তু আপনি আপনার লেভেলের কাজ পাবেন, আপনি আপনার লেভেল মতো যেতে পারবেন। যে স্বপ্ন দেখে বই ধরা, পড়াশোনা করা, বড় হয়ে কিছু করবেন, এটা চিন্তা করেছেন, মাইন্ড সেট আপ করেছেন, সে মাইন্ড সেট আপ আজকে নেই। কারণ একটাই, যা পাই তা। অ্যাটলিস্ট অনেকেই কোন লেভেলে চলে যায় একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। হয়তো ঢাকায় অনেকে থাকে, বিভিন্ন জায়গায় যারা থাকে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে মাসে 40-50 হাজার, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা কামায়। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই, এটা কতদিন?
কতদিন করবেন এটা? অনেক উদ্যোক্তারা আছে নিজের মেধা কাজে লাগে সে ভালো কিছু করছে, কিন্তু আমার কাছে আপনাদের প্রশ্ন হচ্ছে আপনি কি করছেন পড়াশোনা করে? একটাই মাইন্ড সেট আপ রেখেছেন চাকরি করবো চাকরি করবো চাকরি, মানে ভাই চাকরি করবেন। আমি একটা পয়েন্ট আপনাদের সাথে কথা বলি, যেমন আমাদের আয়মান সাদিক ভাইয়া চমৎকার কিছু কথা আমি তার সাথে তার ভিডিওতে দেখেছি, আসলে সে চমৎকার কিছু কথা বলেছে লাইভে। সেটা হচ্ছে আসলে আমরা যে খালি স্টুডেন্টরা চাকরি চাকরি জব 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 করতেছি, আসলে জবটা আসছে কোন থেকে? কোনো কোনো প্রতিষ্ঠান থেকে, রাইট কিনা? কোনো না প্রতিষ্ঠান জব অফার করতেছে, সেই অফারটা আমরা অ্যাকসেপ্ট করছি, সেই প্রতিষ্ঠানের মালিক কী করছে? ব্যবসা করছে, রাইট? আপনি কোনো একটা কাজে চাকরি করবেন, যেই প্রতিষ্ঠানে আপনি চাকরির প্রতিষ্ঠানে কী করছে? সে কিন্তু বিজনেস করছে, সে তার ব্যবসায়িক কার্যক্রমটাকে রুলিংয়ে রাখার জন্য সে জব সিস্টেম চালু করেছে, তার কাজ আরেকজন করবে, সে এটাকে ভাড়া দিবে। আপনার মেধাটাকে সে কিনে নিয়ে সে তার জায়গা থেকে অনেক উপরে চলে যাবে। আর এই জন্যই এই বাংলাদেশে মাটি স্পর্শ ধারা করতে যায় না, তারা অত শিক্ষিত না, তারা অনেক বড় লোক হয়ে গেছে, কোটি কোটি টাকা সম্পত্তি, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেছে, ওই যে আপনাদের মতো মেধাবী স্টুডেন্টদেরকে কাজে লাগে। এবার আপনারা কি করবেন আপনারা চিন্তা করেন। আপনি যদি আপনার মেধাটাকে কাজে লাগাতে চান তাহলে এখনই সময় আপনার সিদ্ধান্তটা নেওয়া। আপনি এখন একটা সিদ্ধান্ত নিন। আপনি যদি এখন আপনার সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে কখনই আপনি কিছু করতে পারবেন না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই যে শিক্ষার্থী বেকার যারা ছিল, 5 লাখ 6 লাখ শিক্ষার্থী বের হতো, তার মধ্যে প্রায় 3 থেকে 4 লাখ বেকারই থেকে যেত, বা 4 লাখের মতো বেকার থাকতো। তাদের সাথে যোগ হয়েছে নতুন বেকার যারা কিনা চাকরি হারা হয়েছে, নিজের কাজ থেকে সরে গিয়েছে, আজকে করোনা পরিস্থিতির কারণে নিজে কিছু করতে পারছে না, খুবই কষ্টে আছে, যে যেটা পাচ্ছে ভাই যেটা পারে সেটাই দেন। এই জন্য এখন অনলাইনে অনেক অনেক অফার আসছে, এই কোর্স সেই কোর্স, অনলাইন কোর্স, ফ্রিল্যান্সিং কোর্স বা ডাটা এন্ট্রি, বিভিন্ন ধরনের কোর্স আসতেছে। এত টাকা ফি, এত টাকার ফি এত টাকা, আর ডিসকাউন্টে এত টাকা, মানে অ্যাসেটটা ওটা ভালো, সমস্যা নেই। কিন্তু মানুষ যেভাবে ঝুঁকতেছে আমার মনে হচ্ছে কদিন পরে ফ্রিল্যান্সিংতে মনে কাজ পাওয়া যাবে না, এটা আলাদা অপশন। বাট আপনি আপনার মেধাটাকে কাজে লাগান, সিদ্ধান্ত নেন কী করবেন। যদি সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই হেরে যাবেন। এই সময় যুগের সাথে তাল মিলিয়ে যদি চলতে না পারেন, এটা কিন্তু একটা যুগের একটা সময় যাচ্ছে, আমরা যে পরিস্থিতি আছে এটা একটা যুগের সময়। এই সময়টাকে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। যদি আমরা এই সময় বসে থাকি, নিজেদের অবস্থার পরিবর্তন না করি, কখনোই সম্ভব না আমাদের দ্বারা কোনো কিছু করা। আমি গত 2 দিন আগে আমি আমার একজন প্রিয় স্যার, মানে আমার আইসিটি ডিপার্টমেন্টের স্যারের কাছে আমি গিয়েছিলাম। তো স্যারের কাছে আমার ল্যাপটপটা নিয়ে একটু কাজের জন্য গিয়েছিলাম। যাওয়ার পর স্যারের সাথে কথা বলতে বলতে একটা ভাই আসলো, সে অ্যাকাউন্টিংয়ের উপরে বিবিএ কমপ্লিট করেছে। তো কথায় কথায় বলতে বলতে স্যার কথা বললো, স্যার একটা ইপসন একটা কোম্পানি আছে, কোম্পানির মানে ভালো মানের ডিলার হিসেবে আছেন। তো এই কোম্পানি থেকে তার স্যারদেরকে দুবাই ট্যুরে নেওয়া হয়েছিল গত বছর। তো সেই দুবাইতে যায় দেখলো যে বাঙালিদেরকে তারা, মানে মধ্যপ্রাচ্যের লোকগুলো বাঙালিদেরকে এতভাবে নেগলেক্ট করে যেটা বলার বাহিরে, এতভাবে নেগলেক্ট করে বলার বাহিরে। কারণ সেখানে সমস্ত অশিক্ষিতরা যাচ্ছে, পড়াশোনা পারে না, অদক্ষ। কিন্তু অন্যান্য কান্ট্রির লোকরা যেখানে কাজ করতে যায় প্রায় শিক্ষিত, প্রায় মানে তারা ওয়েল ড্রেস আপ, হ্যান্ডসাম এবং স্মার্ট, কথা ল্যাঙ্গুয়েজ এভরিথিং ইজ মানে ফেয়ার। তো যার কারণে তাদের কাছে ওই লোকগুলো বেশি পছন্দনীয় হয়। তো তারা অ্যাভারেজ দেখলো বাংলাদেশ থেকে যারা আসে বা বাঙালি টাইপের যত মানুষ এখানে যায়, তারা প্রত্যেকেই কাজের জন্য যারা যাচ্ছে প্রত্যেকেই হচ্ছে ইলিটারেট, প্রত্যেকে অশিক্ষিত, আনএডুকেটেড। তারা এই লোকদেরকে তারা এতটা হেয় করে বলার ভাই। তো স্যার ওইখানে স্যার নিজে ইংলিশে কথা বলার সময় তখন আরাবিয়ান প্রশ্ন করলো, আপনি বাঙালি ইংলিশে কথা বলে? মানে এতটা নেগলেক্ট বললো যে বাঙালি ইংলিশে কথা বলে, মানে অবাক না, নেগলেক্ট করলো, বাঙালি আবার ইংলিশে কথা বলে। তার মানে আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আমরা শিক্ষাটা কাজে লাগাচ্ছি না। আমরা যারা শিক্ষিত তারা মানে কি বলবো, তারা কিসের মধ্যে ঢুকে আছেন ভাই? আপনারা কিসের আশায় আছেন? যেখানে যারা ক খ লিখতে পারে, নিজের নামটা খাতায় লিখতে পারে না, ওই লোকরা কোটি কোটি টাকার ব্যবসা করে যাচ্ছে, আর আপনি শিক্ষিত হয়ে ওই লোকের, বলতে গেলে খারাপ লাগে, চামচামি করার জন্য বসে আছেন সার্টিফিকেট নিয়ে। কোথায় মুখ দেখাবেন?
এই জন্য পড়াশোনা করছেন? অন্য একজনের কাজ করে দিব, সে আমাকে পেমেন্ট করবে, বাহ বেশ আছি, ভালো আছি, এই চিন্তা নিয়েছেন আপনারা? কখনোই দেশ উন্নত হবে না যতক্ষণ না আপনি শিক্ষিত একজন মানুষ নিজের মাইন্ডটাকে ঠিক করতে না পারবেন। অন্যান্য কান্ট্রিতে সরকার সব কিছু খাওয়িয়ে দেয় না, নিজে পড়াশোনা করে শিক্ষিত হয়ে নিজের ব্রেনটাকে কাজে লাগায়। কি করব? এমন একটা প্ল্যাটফর্ম তারা চুজ করে যেই প্ল্যাটফর্ম তার নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের কান্ট্রির জন্য অনেক বড় একটা উপহার হয়ে থাকে। এখন আপনি কোনটা করবেন, কি করবেন চিন্তা করেন না ভাই। জব করবেন কতদিন, আর কতদিন জব জব জব। একটা বার চিন্তা করেন না যে আমি উদ্যোক্তা হব, আমি অন্য 10টা মানুষের কাজের সংস্থান করে দেব। আপনি শিক্ষিত হয়ে যে জব করেন, তাহলে মূর্খরা কোথায় যাবে যারা পড়াশোনা করতে পারে না? বাংলাদেশে আজকে প্রায় 18 কোটি মানুষ, কতজন মানুষ ভালো আছে, কতজন কষ্টে আছে, এটাই লকডাউনে দেখা গেল। তো এই করোনা পরিস্থিতি দেখা গেল বাংলাদেশে কত মানুষ অবস্থা খারাপ, লক্ষ লক্ষ মানুষ ঢাকা ছেড়ে বিভিন্ন জায়গায় আসতেছে। তো ঢাকার মানুষ কই? ঢাকায় তাহলে কি শিক্ষিত থাকে না অশিক্ষিতরা থাকে? বুঝে নেন, যদি আপনি আপনাদের নিজের ভ্যালুটাকে গুরুত্ব না দেন, কখনোই আপনার ভ্যালু কখনো তৈরি হবে না। তো ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে, তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন। যদি না দেখেন আমার কিছু করার নেই। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, অবশ্যই নিজের যোগ্যতা, নিজের দক্ষতাটাকে নিজে আগে রেসপেক্ট করুন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনে অনেক ভালো কিছু হতে পারবেন। যতক্ষণ পর্যন্ত অন্যের গোলামি করবে যাবেন, অন্যের চামচামি করে যাবেন, আমি জব বুঝাচ্ছি নট, অনেকে জব নিয়ে আবার আমার সাথে অনেক কথা বলতে পারে, আপনি জব নিয়ে কথা বলেছেন, আপনি বিবিধ চিন্তা করে দেখেন যারা জব করছে তারা কতটা ভালো আছে। এখন যারা 1 লাখ 2 লাখ টাকা জব করছে তারা তো বেশ আছে। এখন মূল কথা হচ্ছে ওই জব আপনি কতদিনে পাবেন, কবে ভালো থাকবেন, আর কতজন পাবে? সবাই কি টাকা জব পায়? আর ওটা কি নর্মাল জব হয়? সাধারণ মানুষ কি পাবে? তাহলে এমন চিন্তা করে যে চিন্তাটা নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আপনার দেশের জন্য। ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আগামী কোনো এক ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাইকে আমার সালাম জানাচ্ছি। যদি আমার কথা কি কষ্ট পেয়ে দেখেন, আমাকে অন্তর থেকে ক্ষমা করে দিবেন, কারণ আপনাদের কাউকেই কষ্ট দেওয়ার জন্য আমি কথাগুলো বলিনি, জাস্ট কথাগুলো বলেছি আপনাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে করোনা পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন থেকে ভালো থাকার জন্য অনুরোধ জানাইল। সবাইকে সালাম।